জাহাজে করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় হাসিমা আইল্যান্ডে। অর্থাৎ এখন থেকে তারাও ওই কয়লা খনির বন্দী। তাদেরকে দিয়েও মাটির ভেতর থেকে কয়লা তোলানো হবে। জাহাজটা যখন আইল্যান্ডে আসে, জাপানের কিছু সৈনিক জাহাজে উঠে পড়ে এবং এই নতুন আগত লোকগুলোর ওপরে লাঠি চালাতে থাকে। মহিলাদের চুলের মুঠি টেনে জাহাজ থেকে ছোট ছোট নৌকায় নামিয়ে দেওয়া হয়। এই সাধারণ লোকগুলো বুঝে উঠতে পারছে না যে তাদের সঙ্গে কেন এরকম করা হচ্ছে। সৈনিকদের কাছে হাত জোর করে ভিক্ষা চায়, কিন্তু লাভ হয় না। ডাঙায় দাঁড়িয়ে থাকা সৈনিকগুলো ওই লোকেদের অবস্থা দেখে ভীষণ খুশি হয়, যেন কোনো একটা মজাদার খেলা চলছে মানুষের জীবন নিয়ে। লিয়ের কাছ থেকে তার মেয়ে সোহিকে কেড়ে নিয়ে অন্য নৌকায় পাঠিয়ে দেওয়া হয়, যেখানে অন্যান্য সব মহিলাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। পুরুষদেরকে আলাদা করে আইল্যান্ডের ভেতরে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের কাছ থেকে সমস্ত জিনিস কেড়ে নেওয়া হয়। লি সেখানে এক অফিসারকে নিজের রোলেক্স ঘড়ির লোভ দেখিয়ে বলে, তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমার মেয়ের কাছে নিয়ে যাও, তাহলে আমি তোমাকে ঘড়িটা দেব। এবং একই সাথে জানায় যে আমি একজন মিউজিশিয়ান, আমি ভালো মিউজিক বাজাতে পারি। এই কথা শুনে সেখানকার একজন সিনিয়র অফিসারের কথা মতো তাদের পছন্দের গান বাজিয়েও শোনায় সে। ইতিমধ্যে সেখানে আরও উঁচু পদের একটা অফিসার আসে, যিনি সেখানকার ম্যানেজার, আর সে কোরিয়া থেকে আসা সমস্ত লোকেদের স্বাগত জানায়। এরপর তাদের সকলের জামা কাপড় খুলে পুরো বডি চেক করা হয়, চুল কেটে দেওয়া হয়। অন্যদিকে মহিলাদেরকেও জামা কাপড় খুলিয়ে নিয়ে একইভাবে চেক করা হয়। এরপরে লোকগুলোকে পাঠিয়ে দেওয়া হয় তাদের থাকার জায়গায়, আর হাতে ধরিয়ে দেওয়া হয় একটা করে বিল, যেখানে তাদের আইল্যান্ড অবধি আসার খরচ, এখানে থাকা, খাওয়া, পোশাক, জুতো সবকিছুর খরচ লেখা থাকে। আর এই যে জাপানের সরকার তাদের প্রতি এই খরচ করছে, এই খরচের টাকাও দিতে হবে তাদেরকেই। এই কয়লা খনিতে কাজ করে তাদের মাইনে থেকেই টাকা কাটা হবে। তাদেরকে এমন খাবার খেতে দেওয়া হচ্ছিল যেগুলো প্রচণ্ড অখাদ্য ছিল, যেখানে দেখা যায় আরশোলা হেঁটে বেড়াচ্ছে। এবং তারপর তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় খনির ভেতরে। সেখানে কাজ করে সবার স্নানের সময় কোরিয়ার লোকেদের মধ্যে এক সুপারভাইজার একজনকে মারতে শুরু করে। এটা দেখে ওই লোকগুলোর মধ্যে থাকা এক ব্যক্তি, যার নাম চই, সে এগিয়ে এসে সুপারভাইজারকে আটকাতে যায়। আর তখনই সেখানে খনির অফিসারও চলে আসে। তাদের মধ্যেও মারপিট লেগে যায়, কারণ যে জিতবে সে হবে লিডার। কিছুক্ষণ পর চইকে লিডার মেনে নেয় এই মানুষগুলো। ওদিকে দেখা যায় বন্দি করে আনা মহিলাদেরকে সাজিয়ে সিনিয়র ম্যানেজার এবং বাকি অফিসারদের সামনে পেশ করা হয় তাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য। এবং এই মহিলাদের মধ্যে ছিল সোহি। এই সমারোহে যে গানটা বাজানো হচ্ছিল সেটা ছিল সোহির। সোহির সুন্দর গান শুনে সিনিয়র ম্যানেজার তাকে জিজ্ঞাসা করে সে কোত্থেকে এত ভালো গান শিখল। সোহি বলে, আমার বাবা এবং আমাদের সাথে আমাদের ব্যান্ডও আছে, এখানে সবাই এখানেই আছে। সিনিয়র ম্যানেজার খুশি হয় এবং লি আর তার ব্যান্ডের সব সদস্যদের সেখানে নিয়ে আসা হয়। এরপর দেখা যায় অন্য এক দৃশ্য। সময় 1945 সাল, জুলাই মাস। OSS ট্রেনিং সেন্টার। এই কোরিয়ান বেসে যাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে তাদের মধ্যে একজনের নাম পার্ক মো ইয়ং। তাকে সিনিয়র অফিসাররা ডেকে বলে, হাসিমা আইল্যান্ডে গিয়ে সেখানে বন্দি থাকা ইউন হক চল নামে এক ব্যক্তিকে ছাড়িয়ে আনতে হবে। এই উদ্দেশ্যে পার্ক হাসিমা আইল্যান্ডে যায় সেখানকার শ্রমিক সেজে। সেদিন সকল শ্রমিক কয়লা খনিতে কাজ করছিল। এমন সময় 2 নম্বর খাদানে একটা ট্রলি, যেটাতে কয়লা ভরা হচ্ছিল, কয়লার ভারে তার ট্র্যাকের ঠ্যাকনাটা সরে যায়। ট্রলিটা তীব্র বেগে নিচের দিকে এগোতে থাকে এবং সেখানে কাজ করতে থাকা একটা বাচ্চা ছেলের সাথে ভীষণ জোরে ধাক্কা খেয়ে সেটা উল্টে যায়। ছেলেটার সেখানেই মৃত্যু ঘটে। এদিকে ট্রলিটা উল্টে গিয়ে চারদিকের পাইপলাইন আর কারেন্টের তারের সঙ্গে ধাক্কা খায়। পাইপলাইনে ফাটল ধরাতে গ্যাস লিক হতে থাকে। অন্যদিকে কারেন্টের তারের কারণে সেখানে বড় একটা বিস্ফোরণ হয়, আগুন লেগে যায়। আগুন অগ্রসর হতে থাকে সুড়ঙ্গ বরাবর। শ্রমিকরা নিজেদের প্রাণ বাঁচাতে পালাতে থাকে খনির অন্যদিকে। ওদিকে দেখা যায় সিনিয়র ম্যানেজার আয়োজন করেছে একটা পার্টি। গেস্টরা এসেছে। লি এবং তার দল ব্যান্ড বাজাচ্ছে। 2 নম্বর খাদানে আগুন লাগার কথা শুনে সিনিয়র ম্যানেজার রেগে যায়। সে বলে, 2 নম্বর খাদানে তো সব কোরিয়ানরাই কাজ করে, তাই আগুন যাতে অন্য খনিতে ছড়িয়ে পড়তে না পারে 2 নম্বর খাদান বন্ধ করে দাও। তাতে যদি শ্রমিকরা মারা যায় তো মরুক। ম্যানেজারের কথা মতো বন্ধ করে দেওয়া হয় খাদান নাম্বার 2। শ্রমিকরা আটকে পড়ে, অনেকেই আহত হয়। অন্যদিকে সিনিয়র ম্যানেজার জানতে পারে যে ইউন হক ওই খাদানের মধ্যে রয়েছে। ম্যানেজার ঘাবড়ে যায়, কারণ ইউন হকের কিছু হয়ে গেলে বাকি কোরিয়ান শ্রমিকরা কি করবে না করবে ঠিক নেই, তারা বিদ্রোহ করতে পারে। ম্যানেজার দৌড়ে গিয়ে কাকে যেন ফোনে নির্দেশ দেয়, যে করেই হোক ইউন হককে ওখান থেকে বের করে আনো, বাকিরা মরে মরুক। এদিকে খনিতে বন্দি শ্রমিকরা বন্ধ রাস্তা ভাঙার চেষ্টা করে। এমন সময় পার্ক বলে, আমরা এভাবে গেট ভাঙতে পারবো না, কোনো গ্যাস পাইপের লিক করে আগুন লাগিয়ে ব্লাস্ট করতে হবে, তবে আমরা বেরোতে পারবো। ভাগ্যবশত এক শ্রমিকের কাছে একটা ছোট ডিনামাইট ছিল। ডিনামাইট কি এক ধরনের বিস্ফোরক, যেটা খনিতে সাধারণত ব্যবহার করা হয় মাটি ফাটানোর জন্য। প্ল্যান অনুযায়ী পার্ক তার কোমরে একটা দড়ি বেঁধে খনির একটু ভেতরে গিয়ে পাইপ লিক করে দেয় এবং ডিনামাইটটা সেখানে লাগিয়ে আগুন ধরিয়ে দেয়। সাথে সাথে বাকিরা দড়ি টেনে তাকে বের করে নেয় সেখান থেকে।
আগুন লেগে বিস্ফোরণ হওয়ায় বন্ধ গেট ভেঙে যায়। শ্রমিকরা সেখান থেকে বেরোতে সফল হয়। রাতের বেলায় পার্ক মিস্টার ইউন এবং তার 2 সাথীকে তার নিজের এখানে আসার উদ্দেশ্য জানায়, কিন্তু মিস্টার ইউনের সাথীরা বলে আমেরিকানদের সাহায্য ছাড়া পার্ক এখান থেকে মিস্টার ইউনকে কিভাবে নিয়ে যাবে। উত্তরে পার্ক বলে, আমার কাছে একটা প্ল্যান আছে। এই আইল্যান্ডের মধ্যে রয়েছে আমাদেরই একজন গোয়েন্দা বা জাসুস, এমনকি খাবারের জাহাজেও আমাদের জাসুস আছে। তাদের সাহায্যে পার্ক মিস্টার ইউনকে এখান থেকে নিয়ে চলে যাবে ওকিনাওয়াতে, যেখানে আমেরিকান সৈন্যদের বেস আছে। ওদিকে দেখা যায় আরেক সিনিয়র ম্যানেজার মিস্টার লিকে ডেকে বলে, সো হি এখানে সুরক্ষিত নয়।